খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের পথ যেন একেবারে পাটি বিছিয়ে মসৃণ করে দেয়া হলো। শেষ যে আইনগত বা নৈতিক বাধাটা ছিল সেটাও কোনো এক রহস্যময় জাদুর ছড়ি ঘোরানোতে গায়েব হয়ে গেল। এই যে এখানে দেখুন, দেশের হাজারো নাগরিকের জন্য যখন আইন কঠোর, তার জন্য সব কিছু একেবারে জাদুর ছড়ির মতো সহজ হয়ে যাচ্ছে। এটা কি শুধুই কাকতালীয়? আর এমন সিদ্ধান্তে দেশের জনগণের এই বিচার ব্যবস্থার উপরে আস্থা কতটা টিকে থাকবে? বন্ধুরা, 2008 সালে দায়ের করা এতিম তহবিল আত্মসাৎ মামলা, এটি কিন্তু কোনো সাধারণ মামলা নয়। এটা দেশের বিচার ব্যবস্থার সামনে তোলা এক দৃষ্টান্ত, অপরাধের দৃষ্টান্ত। বিদেশি সহায়তা থেকে এতিমদের জন্য পাঠানো হয়েছিল 2,10,71,671 টাকা, আর সেই টাকা আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছিল খালেদা জিয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে। আর এই অভিযোগ কি কোনো ভিত্তিহীন ছিল? না, মোটেও না। এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছিল যে এই টাকা খালেদা জিয়া এবং তার সহযোগীরা পরিকল্পিতভাবে আত্মসাৎ করেছেন। আদালতের রায়ে খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড এবং তার বড় ছেলে তারেক রহমান এবং বাকি 5 জনকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তাহলে এতিমদের ভবিষ্যৎ ধ্বংস করার মতো এমন ভয়াবহ অপরাধের সেই মামলাটি এখন কিভাবে এরকম খালাস হয়ে গেল? এটি কি কোনো আইনি প্রক্রিয়ার জয়, নাকি পর্দার আড়ালে চলা কোনো গভীর ষড়যন্ত্রের ফলাফল? আজ যখন এই মামলাটি রহস্যজনকভাবে খালাস হয়ে যায়, তখন দেশের মানুষ তা দেখে সত্যিই হতবাক যে এত বড় একটি দুর্নীতির মামলা, এটা কি হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো বিষয়, নাকি বিশেষ সুবিধা আদায়ের নোংরা একটা খেলা চালাচ্ছে ইউনূস সরকার? দেশের মানুষ আজ রেগে ক্ষোভে ফেটে পড়ছে। এতিমের টাকায় যারা রাজনীতি করেছে, সেই টাকায় যারা বিলাসী জীবনযাপন করেছে, তাদের কি আজ ফুলের মালা দিয়ে এইভাবে সম্মান জানানো হচ্ছে? এতিমদের হক মেরে খাওয়া কি এখন রাজনীতির নূতন মানদণ্ড? যে টাকার প্রতিটা পয়সা এতিমদের ভবিষ্যৎ গড়ার জন্য বিদেশ থেকে পাঠানো হয়েছিল, সেই টাকা যদি ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করা হয়, তাহলে এটাই কি দেশের রাজনীতির সাফল্যের গল্প? এত বড় অপরাধের রায় আদালতে প্রমাণিত হওয়ার পরেও এখন যদি সেই মামলাকে এরকম রহস্যজনকভাবে খালাস করে দেয়া হয়, তবে এই খালাস কি কেবল একজন অপরাধীর মুক্তি, নাকি এটি দুর্নীতিকে উৎসাহিত করার আরও একটা দৃষ্টান্ত? দেশের মানুষ আজ জানতে চায়, এত বড় একটি অপরাধের বিচার যদি শুধু ক্ষমতার পালাবদলের কারণে বাতিল হয়, তাহলে সাধারণ মানুষের যে ন্যায় বিচার আশা করবে, সেটা কোথা থেকে সাধারণ মানুষ আশা করবে? এটি কি প্রমাণ করে না যে বাংলাদেশের রাজনীতি আজ এমন একটি খেলায় পরিণত হয়েছে? আজ যারা এই খালাসের নেপথ্যে রয়েছে, তারা পুরো জাতির প্রতি এক চরম অবমাননা দেখিয়েছেন। এখানে দেখুন, গণমাধ্যমে ভরে গিয়েছে এই সংবাদ। এতিমদের টাকা মেরে খাওয়া মামলায় আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান সহ সব আসামিদের খালাস করে দেয়া হয়েছে। আর আদালত এখানে জানিয়েছেন যে তাদের কারো অপরাধ প্রমাণিত হয়নি। সুতরাং এতিমদের তহবিল আত্মসাতের মতো গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা আজ যেন সব দায় একেবারে ধুয়ে মুছে নিজেদেরকে সব সাদা করে নিলেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা দেখে আপনিও হয়তো একটু ভাবতে বাধ্য হবেন, যে এই পুরো ঘটনাটাকে আপনার চোখের সামনে আরও একটু স্পষ্ট করে দেবে। বন্ধুরা, আপনারা কি জানেন যে আদালতে এই মামলায় খালেদা জিয়ার পক্ষে কতজন আইনজীবী ছিলেন, আদালতে উপস্থিত ছিলেন? বন্ধুরা, আদালতে
খালেদা জিয়ার পক্ষে লড়েছেন 14 জন ব্যারিস্টার। আর যে দুদক শেখ হাসিনার সময়ে এই মামলাটি করেছিল, সেই দুদকের পক্ষে ছিলেন কতজন জানেন? মাত্র একজন অ্যাডভোকেট। সুতরাং এখানেই বোঝা যায় মামলাটি আদতে কতটা ন্যায়সঙ্গতভাবে পরিচালিত হয়েছে বা কতটা ন্যায়সঙ্গত পরিবেশে পরিচালিত হয়েছে। শেখ হাসিনার আমলে এই মামলাটি শুরু হয়েছিল এবং এতিমদের অধিকার রক্ষার লড়াই ছিল একটা, কিন্তু আজ তা আদালতে আইনি দলের যে পেশি শক্তি সেটার কাছে পরাজিত হলো। তাই এখন প্রশ্ন উঠছে, এই 14 জন ব্যারিস্টারের বিপরীতে কেবল একজন অ্যাডভোকেট দাঁড়িয়েছিল, তাহলে কিভাবে একটি রাষ্ট্রের দুর্নীতি কমিশন এমন একটি গুরুত্বপূর্ণ মামলায় এতটা দুর্বল প্রতিনিধিত্ব করলো? এটি কি কেবল পরিকল্পিত ব্যর্থতা নাকি ইচ্ছাকৃতভাবে অবহেলা? ও, আমরা তো ভুলেই গিয়েছিলাম যে এখন রাষ্ট্রের চালকের আসনে বসে আছেন দুর্নীতি, জোচ্চুরি, ধোঁকাবাজি, বাটপাড়ি এবং ম্যাটিকুলাস পরিকল্পনায় সিদ্ধহস্ত আমাদের নোবেল বিজয়ী ইউনূস সরকার। আর তাই তো আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি দমন কমিশন দুদক এখন কিভাবে এতিমদের হক ছিনিয়ে নেওয়া আসামিদের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না, কারণ তাদের তো সেই শক্তি দেওয়া হয়নি, মাজাটাকে ভেঙে দেওয়া হয়েছে। একটা মামলার রায়ে যে 14 জন ব্যারিস্টার খালেদা জিয়ার পক্ষে দাঁড়ালেন, সেখানে দুদকের পক্ষে ছিলেন মাত্র একজন অ্যাডভোকেট। এটা কি আদালতের লড়াই হয়েছে নাকি একতরফা খেলা হয়েছে? এমন অসম লড়াইয়ে ন্যায় বিচার হলোটা কিভাবে আদালতে? দেশবাসী আজ জানতে চায়, এই মামলার ন্যায় বিচার হলো আদালতে নাকি আদালতের পবিত্র মঞ্চে বিএনপির আইনি কৌশলের নাটক মঞ্চস্থ হলো? এখানে দেখুন, এই দুর্নীতির মামলায় আসামি পক্ষের এক আইনজীবী বলছেন যে আদালত চত্বরে আপনার মামলাটা এতটাই বিদ্বেষপূর্ণ ছিল যে যারা অ্যাপিল করেছে এবং যারা অ্যাপিল করতে পারেনি সবাইকে খালাস দেওয়া হয়েছে। কিন্তু তার এই বক্তব্যে আমার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার আছে, যা আসলে এই আপনার আইন আদালত নিয়ে তামাশা করার একটা সমতুল্য। প্রথমত, এই মামলা যদি তার কথা মতো বিদ্বেষপূর্ণ হতো, তাহলে কিভাবে আদালতে সেই সময় যথেষ্ট প্রমাণ উপস্থাপন করে আসামিদের দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছিল? এতিমদের টাকা আত্মসাতের মতো গুরুতর অপরাধের যেসব প্রমাণ শেখ হাসিনা দেখিয়েছিল, সেগুলো কি বানিয়ে দেখিয়েছিল, নাকি আদালত সেই প্রমাণ যাচাই না করেই সেই সময় দোষীদেরকে দোষী সাব্যস্ত করেছিল? শেখ হাসিনার আমলে মামলাটি করা হয়েছিল এবং প্রমাণের ভিত্তিতে আসামিরা দোষী সাব্যস্ত হয়েছিল, তাহলে এটি কিভাবে এখন বিদ্বেষপূর্ণ হয়ে গেল? বিদ্বেষপূর্ণ মামলা হলে তারা দোষী প্রমাণিত হলেন কিভাবে? নাকি এটি আদালত এবং ন্যায় বিচারের বিরুদ্ধে এক সুস্পষ্ট অপমান? বন্ধুরা, 2008 সালে দুদকের করা এই মামলা এতিমদের জন্য বরাদ্দ তহবিল আত্মসাতের স্পষ্ট প্রমাণ দিয়েছিল। আদালত সেই প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছিল। তাহলে এখন হঠাৎ করে সেই প্রমাণ কোথায় গেল? খালেদা জিয়ার আইনজীবীরা এখানে বোঝাতে চাইছেন যে এতিমদের টাকা আত্মসাতের কোনো যে আত্মসাৎ করা হয়েছে এটা কোনো অপরাধ নয়, এটাই নিশ্চয়ই তারা বোঝাতে চাইছেন। আসলে জনগণের চোখে এখন সব পরিষ্কার, এটি ন্যায় বিচার নয়, বরং দুর্নীতিবাজদের রক্ষার জন্য পরিচালিত একটি প্রহসন। আজ দেশের মানুষ জানতে চায় তাদের কাছে, যারা এতিমদের টাকা মেরে খেয়েছে তাদের পক্ষে কথা বলা মানুষদের বিবেক আজ কোথায়? এখানে দেখুন, আসামি পক্ষের আরেক আইনজীবী বলছেন যে আদালত এই রায়কে ঐতিহাসিক ঘোষণা করে বলেছে যে এই মামলায় অ্যাপিলকারীদের যে সম্মানহানি ঘটেছে তার একটা চরম সমাপ্তি ঘটবে। এটি একটি ঐতিহাসিক রায়
এবং বাংলাদেশের আদালতে এই রায় যুগ যুগ ধরে রেফারেন্স হিসাবে থাকবে। এখানে আসলে আসামি পক্ষের আইনজীবী যে এই রায়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করছেন, তা আসলে নিজেদের লজ্জা ঢাকার একটা ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। তিনি এখানে বলছেন, আপনাদের তো দেখানোই হয়নি, তিনি এখানে বলছেন যে এই রায়ে আসামিদের সম্মানহানির চরম সমাপ্তি ঘটবে। তাহলে সেই আইনজীবীর কাছে আমার একটা সহজ প্রশ্ন, আচ্ছা বলুন তো, যে মামলায় এতিমদের টাকা আত্মসাতের প্রমাণ উপস্থিত হয়েছে, সেই মামলার আসামিদের কি সত্যি কোনো সম্মান ছিল? সম্মানহানি তো তখনই ঘটে গিয়েছে, নাকি ঘটেনি, যখন আদালতে প্রমাণিত হলো তারা এতিমদের টাকা লুট করেছেন? নাকি বিএনপির আইনজীবীর এই সম্মানহানি শব্দটি দুর্নীতিবাজদের রক্ষা করার একটা ঢাল হিসাবে ব্যবহার করছে আইনজীবীরা? আইনজীবী এটিকে ঐতিহাসিক রায় বলে অভিহিত করছেন। হ্যাঁ, সত্যিই তো এটা ঐতিহাসিক, কারণ এরকম প্রথমবার দেখা গেল যে কিভাবে ক্ষমতা আর কৌশলের জালে প্রমাণিত দুর্নীতিবাজরা খালাস পেয়ে যেতে পারে। আর এটা মানে সেই ইতিহাস যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেবে যে ভাই দুর্নীতি করে বীর হওয়া যায়। আসলে এই রায় কোনো ঐতিহাসিক বিজয় নয়, এটি দেশের বিচার ব্যবস্থার এক লজ্জাজনক অধ্যায়। যারা এতিমদের টাকা আত্মসাৎ করেছে তারা আজ নিজেদের ইনোসেন্ট বলে দাবি করছে, কিন্তু দেশের মানুষ আজও জানে যে তাদের এই বিজয় দুর্নীতির বিজয়। এই রায় ইতিহাস নয়, এটি দুর্নীতির ইতিহাসের তৈরি, দুর্নীতির যে ইতিহাস সেই ইতিহাসের আরেকটি কালো অধ্যায়। এটি দুর্নীতিকে ন্যায্যতা দেওয়ার ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এখন শেষ করার আগে আমি আপনাদের থেকে জানতে চাই, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, খালেদা জিয়ার এরকম ছড়িয়ে ঘুরিয়ে সমস্ত দুর্নীতি থেকে নিজেকে পরিষ্কার করে ধুয়ে মুছে ফেলা, এটা কি আদালতে ন্যায় বিচারের ভিত্তিতে হয়েছে, নাকি ইউনূস সরকারের পেশি শক্তির জোরে হয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।